তো তোমরা আশা করি সবাই শুনতে পাচ্ছ। প্রিভিয়াস ক্লাসে যা তোমাদের সাথে আমার কথা হয়েছিল, যেহেতু জিকে পোর্শনের সমস্ত থিওরি আমরা কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য আমরা জিকে ক্লাসে আজকে থেকে তোমাদের প্রত্যেকটা যে জিকে ক্লাস হবে তাতে আমরা 75টা করে এমসিকিউ প্র্যাকটিস করব। এটা তোমাদের সাথে আমার লাস্ট ক্লাসে কথা হয়েছে। তো সেটাকে মাথায় রেখে আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2026 যে পরীক্ষার প্রস্তুতি, তাতে আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল হচ্ছে কি 75টা আমরা জিকে কোশ্চেন প্র্যাকটিস করব। এবং তোমরা জানো যে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 2 করে হরে 150 নাম্বার, আর ঠিক করলে 2 নাম্বার, ভুল করলে -0.5। ঠিক আছে, এবারে চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এবং আমরা ক্লাসটাতে এমনভাবে রেখেছি, প্রথমে তোমরা উত্তরগুলো হচ্ছে কি করবে, এবং আমরা উত্তরের পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেনের এক্সট্রা ইনফরমেশনটাও বাংলা ইংরেজি দুটোভাবে রেখেছি আর কি। এবং আমি এটাও তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা পরীক্ষার যে কোশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষার উপযোগী, তাই না? এবং দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু প্রিমিয়াম লেভেলে বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে প্রিমিয়াম লেভেলে যে স্টাডি যাকে বলে সেরকম করেই কিন্তু আমি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তো শুধু তোমাদেরকে ভালো করে পড়তে হবে আর কি। দেখো তাহলে প্রত্যেকের অ্যান্সার পড়বে, তারপরে আমি উত্তরের সাথে এক্সপ্লেনেশন করে দেবো। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো বাঙালি কাল্পনিক চরিত্র গগল এর স্রষ্টা কি? তাই না, গগলের হচ্ছে কি স্রষ্টা কি? সমরেশ বসু, নারায়ণ দেবনাথ, প্রেমেন্দ্র মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়। এটা কিন্তু আমি তোমাদেরকে থিওরি পড়ানোর সময় বলেছি। ঠিক আছে, থিওরি পড়ানোর সময় বলেছি একদম। তাহলে উত্তর হবে কি সমরেশ বসু, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে বলবে এই সমরেশ বসু কে ছিলেন, বা তার কি তিনি কি আবিষ্কার করেছেন বা কি কি লিখেছেন আর কি। সমরেশ বসু দেখো কালকুট ছদ্মনামে পরিচিত সাহিত্য রচনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা আর নারায়ণ দেবনাথের বাটুলি দি গ্রেট অত্যন্ত বিখ্যাত সৃষ্টি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সমরেশ বসু এখানে ভূগোল যে ক্যারেক্টার সেটা তিনি রচনা করেছিলেন বা তার দেওয়া, আর তার হচ্ছে কি তোমার ছদ্মনাম ছিল কি কালকুট। এছাড়া আমরা দেখলাম প্রেমেন্দ্র মিত্রের একটা তোমার চরিত্র তৈরি করেছিলেন, তার নাম ঘনাদা। আর নারায়ণ দেবনাথের তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো বাটুল দ্য গ্রেট, তাই না? এটা আমার বাচ্চাকালে খুব ফেভারিট ছিল আর কি, বাটুল দ্য গ্রেট। যাই হোক, এরকম তোমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে যদিও। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো চলো পরের কোশ্চেনে যাই আমি। ভালো লাগছে তো? এইভাবে আলোচনা করে দিলে ভালো লাগবে তো, নাকি কি বলছো বলো? ঠিক আছে তোমাদের? ওকে, দেখবে আজকে 75টা কোশ্চেন, 75 টাইপসে, 75 এমসিকিউ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। দ্য গোল্ডেন থ্রেশোল্ড নামক বিখ্যাত কবিতা সংকলনটি কার রচনা? সরোজিনী নাইডু, তরু দত্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, এনি বেসান্ত। বলো। একদম, যারা যারা অপশন এ বলেছো একদম সঠিক উত্তর, সরোজিনী নাইডু উত্তর হয়ে যাবে। এর সাথে আনুষঙ্গিকভাবে তোমরা কিছু ইনফরমেশন মনে রাখবে। ঠিক আছে, যেমন এখানে বলেছে দেখো যে তোমার, আচ্ছা দেখো, যেমন এখানে বলা আছে যে সরোজিনী নাইডু ভারতের হচ্ছে কি তোমার কোকিল নামে পরিচিত। তিনি 1985 সালের কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতিত্ব করেন আর কি। ঠিক আছে, বাংলা ইংরেজি দুটো ভাষায় রয়েছে, যার যেটা মনে হবে পড়ার জন্য সে সেটা পড়বে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো যে হুইচ স্পোর্টস ইন দা তোমার হচ্ছে কি করবিলন কাপ অ্যাসোসিয়েটেড, অর্থাৎ করবিলন কাপ কোন খেলার সাথে যুক্ত? খুব নতুন প্রশ্ন, পরীক্ষার আসার উপযোগী, ভিভিআই, তাই না? করবিলন কাপ কার সাথে যুক্ত? বলছে মহিলাদের টেবিল টেনিস, পুরুষদের ব্যাডমিন্টন, নৌকা বাইচ নাকি পোলো। তাহলে উত্তর কি হবে বলো? একদম, এটা উত্তর হবে কি অপশন এ, তাই না? অপশন এ। তাই তো, উত্তর হবে কি অপশন এ। তাহলে এটা হচ্ছে মহিলাদের টেবিল টেনিস। মনে রাখবে মহিলাদের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ট্রফিকে আমরা করবিলন কাপ বলা হয়, আর অন্যদিকে পুরুষদের বিশ্ব টেবিল টেনিস ক্ষেত্রে আমরা সেটাকে সোয়েথলিং কাপ আমরা বলে থাকি। মনে রাখবে, তাহলে একটা পুরুষের ক্ষেত্রে সোয়েথলিং কাপ, আর মহিলাদের টেবিল টেনিসের চ্যাম্পিয়নশিপকে আমরা যে কাপ বলি তার নাম হচ্ছে করবিলন কাপ। দুটোই মনে রাখবে, দুটোই কিন্তু পরীক্ষার জন্য উপযোগী। ঠিক আছে,
কোনটা কি কাপ মনে রাখবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রতি বছর কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রদান করা? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউনেস্কো, নাকি ইউএনডিপি, নাকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল? কি বললাম না, তোমার হচ্ছে কি ক্রিস্টাল অ্যাওয়ার্ড। ইয়েস, এটা অপশন এ হবে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে মনে রাখবে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সুইজারল্যান্ডের ডাভোসে তাদের বার্ষিক সভায় সমাজ এবং সংস্কৃতির বিশেষ অবদানের জন্য বিশিষ্ট যে শিল্পী তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়, ঠিক আছে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 5, এনএডিএ এই শব্দটি হচ্ছে কি ফুল ফর্ম কি? এনএডিএ খুব পপুলার একটা কোশ্চেন, পরীক্ষার জন্য উপযোগী। এনএডিএ এর পুরো নাম হচ্ছে কি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, ঠিক আছে। এটা কি না ভারতের ক্রীড়াক্ষেত্রে ড্রাগ বা ডোপিং রুখতে 2005 সালে এনএডিএ গঠিত হয়। এটি আন্তর্জাতিক সংস্থা ডাব্লিউএডি এর নিয়মাবলী বাস্তবায়নে কাজ শুরু করে। চলো কোশ্চেন নাম্বার 6, বিখ্যাত টেলিকমিউনিকেশন ব্র্যান্ড নোকিয়া মূলত কোন দেশের কোম্পানি? ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, নাকি জাপান? তাই না, বিখ্যাত টেলিকমিউনিকেশন ব্র্যান্ড নোকিয়া, এটা কোন দেশের? একদম, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফিনল্যান্ড। ফিনল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে রাখবে নোকিয়া কোম্পানি 1865 সালে ফিনল্যান্ডের নোকিয়ান ভিত্তা নদীর তীরে একটি কাঠমন্ড তৈরির কারখানা হিসাবে যাত্রা শুরু করে, তাই না, কাঠমন্ড। তো সেখান থেকে হচ্ছে পরবর্তীকালে এটি প্রযুক্তিতে বিপ্লব আনে এবং নোকিয়া কোম্পানিটাকে তারা তোমার হচ্ছে কি বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে। চলো এবার কোশ্চেন নাম্বার 7, ভালো করে দেখো, বলছে প্রথম কোন ভারতীয় মহিলা মেন বুকার পুরস্কার পেয়েছিলেন? অরুন্ধতী রায়, কিরণ দেশাই, অনিতা দেশাই, নাকি ঝুম্পা লাহিড়ী? উত্তর হয়ে যাবে কি অপশন এ, অরুন্ধতী রায়, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে অরুন্ধতী রায় 1997 সালে তার প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য এই সম্মান পান এবং 2006 সালে কিরণ দেশাই দ্য ইন্টেলিজেন্স অফ লস এর পুরস্কার পান, ঠিক আছে, এটা মনে রাখবে। চলো কিরণ দেশাই, তাহলে কি বললাম, দ্য ইন্টেলিজেন্স অফ লস, এটা 2006 সালে। যেহেতু এখানে প্রথম মহিলা বলেছে, দ্বিতীয় মহিলা বললে হচ্ছে কিরণ দেশাই, প্রথম মহিলা বলেছে অরুন্ধতী রায়। কি জন্য? দ্য গড অফ স্মল থিংস, ঠিক আছে। চলো তাহলে যা যা আলোচনা করা হচ্ছে তোমরা বলো তো, যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক হবে তো নাকি? মানে কি বলছো বলো? আমি যে তোমাদের জিকে আজকে মডেল কোশ্চেন পেপার করাচ্ছি, কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে তো? কোশ্চেনগুলো কেমন লাগছে বল? ঠিক আছে, চলো নেক্সট। এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 8, বলছে যে মোটসে লোকনৃত্যটি ঐতিহ্যগতভাবে ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? ঠিক আছে, মোটসে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। মনে রাখবে যে এটা নাগাল্যান্ডে হচ্ছে কি তোমার মোটসে এই লোকনৃত্যটি সম্পন্ন হয়। তো মোটসে নাগাল্যান্ডের আও নাগা উপজাতির একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসবের নৃত্য। নাগাল্যান্ডের প্রধান সংস্কৃতির উৎসব হলো হর্নবিল উৎসব, ঠিক আছে। তাহলে নাগাল্যান্ডে যদি বলে যে তোমাদের প্রধান উৎসবের নাম কি, না হর্নবিল, তাহলে এটা কি উৎসব না, এটা হচ্ছে কি তোমার মোটসে হচ্ছে কি আও নাগা বলে একটা উপজাতি রয়েছে, তারা ফসল কাটার উৎসবের হিসাবে এটাকে পালন করে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 9, ফেদোমিটার যন্ত্রটি নিচের কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? ফেদোমিটার, একদম, তাহলে উত্তর হবে কি অপশন এ, সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতা মাপার জন্য আমরা ফেদোমিটার ব্যবহার করি। মনে রাখবে এক ফেদম মানে হচ্ছে 6 ফুট, যা জলের গভীরতার একক হিসাবে আমরা ব্যবহার করি। আর সিসমোগ্রাফ তোমরা জানো ভূমিকম্পের তীব্রতা, আর ব্যারোমিটারটা হচ্ছে কি তোমার বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে কি বললাম, এক ফেদম মানে 6 ফুট, সিসমোগ্রাফ দিয়ে আমরা ভূমিকম্পের তীব্রতা, ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুমণ্ডলের চাপ মাপি, ঠিক আছে, মনে থাকবে। চলো কোশ্চেন নাম্বার 10, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? তাই না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? তাহলে জেমস উইলিয়াম কনভিল, আশুতোষ মুখোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, নাকি উইলিয়াম কেরি? একদম, তাহলে অপশন এ, জেমস উইলিয়াম কনভিল, ঠিক আছে, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ভাইস চ্যান্সেলর। দেখো 1857 সালে জেমস উইলিয়াম কনভিল প্রথম উপাচার্য নিযুক্ত হন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, ঠিক আছে। যদি ভারতীয় উপাচার্য বলা হয় তাহলে কি বলবে, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আর যেহেতু প্রথম যদি বলা হয় জেমস উইলিয়াম কনভিল, ইনি তাহলে ভারতীয় ছিলেন না, ইনি ছিলেন হচ্ছে কি তোমার
তোমার হচ্ছে জানো যে ইংল্যান্ডের লোক ছিলেন, তাই না? এবং 1857 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম হচ্ছে কি উপাচার্য। চলো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 যেটা বলছে দেখো যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চলে পাওয়া যায় একমাত্র পার্টিকুলারলি ভার্নালেবল ট্রাইবাল গ্রুপ কোনটি, তাই না? পার্টিকুলারলি যে ভার্নালেবল যারা ট্রাইবাল গ্রুপ তাদের নাম কি? টোটো, লোধা, বিরহল নাকি লেপচা? ঠিক আছে, তাহলে কি হবে উত্তর, কি হবে বলো? একদম টোটো গ্রুপ উত্তর হবে। হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গে 3টি হচ্ছে কি ট্রাইবাল গ্রুপ মানে ভার্নালেবল হিসাবে পরিচিত হয়েছে। টোটো হচ্ছে আলিপুরদুয়ারে, লোধা হচ্ছে কি তোমার পশ্চিম মেদিনীপুরে, আর তোমার হচ্ছে বিরহল হচ্ছে কি তোমার পুরুলিয়াতে। ঠিক আছে, এবং টোটোরা হচ্ছে কি আমাদের আলিপুরদুয়ারে টোটো পাড়ায় বসবাস করে। ঠিক আছে, আচ্ছা কেউ কেউ কালকে বিশেষ দিচ্ছ নাকি? কালকে কেউ ডাব্লিউ বিশেষ দিচ্ছ নাকি? কেউ কি ডাব্লিউ বিশেষ দিচ্ছ? কেউ কি কালকে ডাব্লিউ বিশেষ দিচ্ছ তোমাদের মধ্যে যারা ক্লাস করছো? কালকে প্রিলি পরীক্ষা আছে ডাব্লিউ বিশেষ এর, কেউ কি দিচ্ছ তোমরা? মানে কালকে প্রিলি কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তোমরা কেউ দিচ্ছ না? আরে হ্যাঁ না না তো বলবে তোমরা, যারা ক্লাস করছো তোমরা হ্যাঁ না তো বলবে। কেউ দিচ্ছ না, যাই হোক তাহলে মোটামুটি কালকের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাগবে, তাই না? কালকের জন্য চলো দেখো, এবার বলছে দেখো পশ্চিমবঙ্গের চিন্তামণি কর পক্ষী নিবাসটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের চিন্তামণি কর নিবাস পক্ষী নিবাসটি কোথায় অবস্থান করে? তো এখানে বলেছে নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা, পূর্বস্থলী পূর্ব বর্ধমান, কুলিক রায়গঞ্জ, জয়পুর বাঁকুড়া। তাহলে উত্তর হবে কি নরেন্দ্রপুর সাউথ 24 পরগনা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে যে এটি স্থানীয়ভাবে কোয়ালের বাগান নামে পরিচিত। 1882 সালে একে অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয়। রায়গঞ্জের কুলিন পক্ষী নিবাস ওপেন বিল স্টক, ঠিক আছে, পাখির জন্য বিখ্যাত। ঠিক আছে, বা যেটাকে শামুকফল বলা হয়। তো এটা এই জিনিসগুলো মনে রাখবে। হ্যাঁ, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে আর কি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে। তো এই জন্য আমরা এই কোশ্চেনটা রেখেছি আজকের জন্য, যে চিন্তামণি কর পক্ষী নিবাস এটা সাউথ 24 পরগনার হচ্ছে নরেন্দ্রপুরে রয়েছে। আর রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস ওপেন বিল স্টক যেটা শামুকফল নামে পাখির জন্য বিখ্যাত। আচ্ছা, ভারতের প্রথম আধুনিক কাগজ কল পশ্চিমবঙ্গের কোন স্থানে স্থাপিত হয়েছিল? শ্রীরামপুর, টিটাগড়, রানীগঞ্জ নাকি নৈহাটি? এটা উত্তর হয়ে যাবে কি শ্রীরামপুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে আমাদের 1812 সালে শ্রীরামপুরে উইলিয়াম কেরির উদ্যোগে প্রথম আধুনিক কাগজ কলটি স্থাপিত হয় এবং 1774 সালে রানীগঞ্জে প্রথম কয়লা খনি শিল্প চালু হয়েছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 14। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোন প্রকল্পটির মূল উদ্দেশ্য শর্তাধীন অর্থ স্থানান্তরের মাধ্যমে বাল্যবিবাহ রোধ এবং নারীদের উচ্চশিক্ষাকে উৎসাহিত করা? ঠিক আছে, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী নাকি লক্ষ্মীর ভান্ডার? একদম, তাহলে উত্তর হয়ে যাবে কি কন্যাশ্রী প্রকল্প, তাই না? কন্যাশ্রী প্রকল্প। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়, 2017 সালে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস পুরস্কার লাভ করে। আর রূপশ্রী প্রকল্পে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন অর্থ দেওয়া হয়। ঠিক আছে, রূপশ্রী প্রকল্প। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যারা দরিদ্র পরিবারের মেয়েদের তাদেরকে এককালীন সম্ভবত 25,000, তাই না, 25K দেওয়া হয়, তাই তো? তোমরা জানবে ভালো। চলো দেখো নেক্সট, একদম চলো। এবার বলছে পশ্চিমবঙ্গের কতগুলি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? এটা তোমরা আগেও পড়েছো, তাহলে তোমরা জানো যে 5টি হচ্ছে কি তোমার জেলার উপর দিয়ে গেছে। সেই জেলাগুলোর নামও বলে দিচ্ছি দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। ঠিক আছে, এবার কৃষ্ণনগর বা দুর্গাপুরের মতো গুরুত্বপূর্ণ শহর এই রেখার খুব কাছে থাকে। তবে এই 5টি জেলার উপর দিয়ে গেছে, কি কি বললাম? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এবার বলে যে কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং অসমের মধ্যে সীমানা তৈরি করে? সংকোচ, রাইডাক, জলঢাকা নাকি কালজানি? উত্তর হয়ে যাবে সংকোচ। ঠিক আছে, সংকোচ হচ্ছে কি তোমার অসম এবং পশ্চিমবঙ্গের মাঝখানে বর্ডার তৈরি করেছে। সংকোচ নদী দেখো ভুটান থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ এবং অসমের সীমানা বরাবর প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। আচ্ছা, জলঢাকা নদী হচ্ছে কালিম্পং এবং জলপাইগুড়ির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। চলো নেক্সট,
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? কি কি বলেছে? সিংহালীলা পর্বত শ্রেণী, নাকি জান্সকার রেঞ্জ, কোয়ালালে রেঞ্জ, নাকি জয়ন্তী হিল? উত্তর হয়ে যাবে অপশন এ, সিংহালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। এটা মনে রাখবে যে সান্দাকফুর উচ্চতা 3636 মিটার, এটি ভারত নেপাল সীমান্তে অবস্থিত, আর উদ্যান এই পর্বত অঞ্চলেই অবস্থিত, যা বিপন্ন রেড পান্ডা এখানে প্রধান বাসস্থান। ঠিক আছে, রেড পান্ডা দেখা যায়, মনে রাখবে এটা কিন্তু রেড পান্ডার জন্য বিখ্যাত, রেড পান্ডার জন্য আমরা বিখ্যাত দেখতে পাই। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা সবাই? বুঝতে পারছো? ভালো লাগছে? কোশ্চেন অ্যান্সার সব ভালো লাগছে তো? কোশ্চেন অ্যান্সার প্লাস এক্সপ্লেনেশন, এগুলো এক্সট্রা ইনফরমেশন ভালো লাগছে? চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার দেখো। এবারে আমরা কোডের কোশ্চেন দেখবো। আমরা কোশ্চেন নাম্বার 18, কোন সালে মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 1980, 1974, 1985, 1992। মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা, বলো। তাহলে উত্তর হবে কি? তাহলে উত্তর হবে 1980। ঠিক আছে, 1980। তো মনে রাখবে, দেখো 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো আবিষ্কার করে। তোমাদের পড়ানো হয়েছে এগুলো, তাই তো? পড়ানো হয়েছে তো? এগুলো পড়ানো হয়েছে না হয়নি বলো? তাহলে যেহেতু পড়ানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি 1922 সালে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি। হ্যাঁ, ওটা শেষ হয়ে গেছে নাকি? তাহলে হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও, দু পাতা নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে কি বললাম, যে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো আবিষ্কার করেন, যেটাকে মৃত্যুস্তূপ বলা হয়। আর 1980 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে 1980 সালে এটাকে ইউনেস্কো একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা দেয়। চলো কোয়েশ্চেন নাম্বার 19, দিল্লির কোন সুলতান নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুতদারি নিষিদ্ধ করেছিলেন এবং কঠোর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি, নাকি মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক? বলো। একদম অপশন এ, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, এবারে মনে রাখবে যে আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিন্ত করতে শাহানা ই মান্ডি নামক একটা বাজার পরিদর্শক এবং তোমার বারিত নামক গুপ্তচর নিয়োগ করেছিলেন, যাতে বিশাল সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণ করা যায়। মনে মনে রাখবে, শাহিনা ই মান্ডি এটা বাজার পরিদর্শক করার জন্য, আর বারিত নামে যারা নিযুক্ত করেছেন তারা গুপ্তচর, মানে এরা হচ্ছে কি ভিতরে কি চলছে খবর টবর নেবে আর কি। ঠিক আছে, ভাবতে পারো মানে তখনকার দিনে কতটা মানে মাথায় বুদ্ধি থাকলে এরকম জিনিস করা যায়। ঠিক আছে, ভাবতেই পারছো। চলো কোশ্চেন নাম্বার পরেরটা 20, কোশ্চেন নাম্বার 20 বলছে যে নিচের কাকে চিপকু আন্দোলনের প্রধান পথপ্রদর্শক বা স্থপতি মনে করা হয়? সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, নাকি মেধা পাটেকার, নাকি বাবা আহমেদ? তাহলে উত্তর হয়ে যাবে কি সুন্দরলাল বহুগুণা, অপশন এ। তোমরা জানো যে 1973 সালের উত্তরাখণ্ডের এই আন্দোলন শুরু হয়। তোমরা নিশ্চয়ই জানো যে এটা পরিবেশ সংরক্ষণ একটা আন্দোলন, যেটা গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হয়েছিল। এবং এটার যে যারা প্রধান যে স্থপতি ছিলেন সুন্দরলাল বহুগুণা, এছাড়া তার সাথে চণ্ডীপ্রসাদ ভট্টও ছিলেন, কিন্তু প্রধান যদি পথপ্রদর্শক বলা হয় তাহলে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, ওকে, ভালো লাগছে তো? ক্লাস ভালো লাগছে তো? একটু জানাও তো তোমরা, ক্লাস ভালো লাগছে? চলো কোশ্চেন নাম্বার 21 দেখো। কোশ্চেন নাম্বার 21 বলছে 1940 সালের ঐতিহাসিক আগস্ট প্রস্তাব ভারতের কোন ভাইসরয় দ্বারা পেশ করেছিল? ঠিক আছে, লর্ড তোমার হচ্ছে কি লিথিনগো, নাকি লর্ড ওয়াভেল, নাকি লর্ড হচ্ছে তোমার উইলিংডন, আর লর্ড মাউন্টব্যাটেন? তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তার পাশাপাশি মনে রাখবে যে লর্ড লিথিনগো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন দেওয়ার জন্য ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব দেন, আর কংগ্রেস এটি প্রত্যাখ্যান করে এবং গান্ধীজি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। চলো এবার দেখো 22 বলেছে যে 1815 সালে কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ট্যাগোর,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন। তাহলে উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। যেহেতু আত্মীয় সভা, এটা আমরা কিন্তু পড়িয়েছি, সবগুলো কিন্তু পড়ানোর মধ্যেই দিচ্ছি আমি। দেখো, একশ্বরবাদ প্রচার দার্শনিক আলোচনার জন্য রামমোহন রায় আত্মীয় সভা গড়ে তোলেন এবং পরে 1828 সালে তিনি একটি ব্রাহ্ম সমাজ সভায় রূপান্তরিত করেন, যা বাংলার নবজাগরণে মুখ্য ভূমিকা নেয়। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর প্রস্তাব পাস হয়েছিল? পূর্ণ স্বরাজ, তাহলে এটা মনে রাখবে, লাহোর অধিবেশন 1929। দেখো, এই যে জওহরলাল নেহরু সভাপতিত্বে এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং স্থির হয় 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হবে এবং রাভি নদীর তীরে তেরঙ্গা পতাকা ওড়ানো হয়। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমার জিকের সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 24। বিখ্যাত জাতীয়তাবাদী সংবাদপত্র সঞ্জীবনী এর সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বীরেন্দ্র কুমার ঘোষ নাকি বিপিন চন্দ্র পাল? উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র। দেখো, তাহলে কৃষ্ণকুমার মিত্র ছিলেন সম্পাদিত সঞ্জীবনী পত্রিকা 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রথমবার ব্রিটিশ পণ্য বয়কটে ডাক দিয়েছিল। ঠিক আছে, মনে রাখ। চলো, কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি 25, তাই তো, 25। লর্ড কর্নওয়ালিস কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? একদম, তাহলে 1973 সালে। 1973 সালে, তাহলে 1973 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ঠিক আছে, তাহলে এটা ছিল, দেখো মনে রাখবে যে সূর্যাস্ত আইন, যেখানে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা না দিলে জমিদারি বাজেয়াপ্ত করা হবে। মানে কতটা জুলুম ভাবতে পারছো, মানে সূর্যাস্তের আগে হচ্ছে কি একটা নির্দিষ্ট দিন দেওয়া হবে, সেই দিনে সূর্যাস্তের আগে যদি রাজস্ব না দেওয়া হয় তাহলে সমস্ত জমি কিন্তু হচ্ছে কি তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাজেয়াপ্ত করে নেয়। বুঝতে পারলে? চলো, এটাকে বলা হচ্ছে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত। চলো, কোশ্চেন নাম্বার 26। বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিখি ফিরোজ শাহী কে রচনা করেন? একদম, জিয়াউদ্দিন বারানি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, জিয়াউদ্দিন বারানি ছিলেন তুগলক বংশের ইতিহাস জানার প্রধান উৎস। তার এই গ্রন্থে আলাউদ্দিন খলজির বাজারদ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং খলজি বংশের ইতিহাস তিনি পাওয়া যায়। চলো, নেক্সট কোশ্চেন 27। কাবেরী নদীর অন্যতম প্রধান উপনদী সিমসা মূলত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ঠিক আছে, যেটা মনে রাখবে যে কর্ণাটক। এটা মনে রাখবে যে সিমসা নদীটি কর্ণাটকে প্রবাহিত এবং এখানে সিমসা জলপ্রপাত অবস্থিত। এই নদীর উপর দিয়ে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেটা কাবেরী নদী অববাহিকার আমরা অংশ হিসাবে দেখতে পাই। চলো, কোশ্চেন নাম্বার দেখো 28। বিখ্যাত পারিকুদ দ্বীপ ভৌগোলিকভাবে কোন জলাশয়ের অভ্যন্তরে অবস্থিত? একদম, তাহলে পারিকুদ হচ্ছে দ্বীপ, হচ্ছে এটা চিল্কা হ্রদে দেখা যায়। এটা হচ্ছে কি পারিকুদ দ্বীপটি ওড়িশার চিল্কা হ্রদের মধ্যে অবস্থিত। আর চিল্কা হ্রদ হচ্ছে এশিয়ার বৃহত্তম উপহ্রদ। ঠিক আছে, এবং এটি ভারতের প্রথম রামসার সাইট নামে স্বীকৃতি পেয়েছে। রামসার সাইট মানে তোমরা জানো জলাভূমি সংরক্ষণ। তো সেই আমাদের যে চিল্কা, এটা প্রথম হচ্ছে রামসার সাইটের মর্যাদা লাভ করেছে ভারতের মধ্যে। আর এটা এশিয়ার বৃহত্তম হচ্ছে উপহ্রদ, লেগুন যেটাকে আমরা বলি। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার 29। ধানসিঁড়ি নদীটি নিচের কোন রাজ্যগুলির মধ্য দিয়ে প্রবাহিত? অসম, নাগাল্যান্ড নাকি ধানসিঁড়ি? তো বললাম, এটা হচ্ছে অসম লাগানোর উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এটা মনে রাখবে ধনসিঁড়ি নদী। এটা ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান বাম তীরের উপনদী। এটি নাগাল্যান্ডের নাইসাং সিংহ থেকে উৎপন্ন হয়ে অসমের গোলাঘাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। চলো, ভারতের সবচেয়ে প্রাচীন এবং প্রথম স্থাপিত জাতীয় উদ্যান কোনটি? তাহলে এটা জিম করবেট ন্যাশনাল পার্ক। তোমরা জানো যে এটা উত্তরাখণ্ডে হেইলি ন্যাশনাল পার্ক নামে আগে পরিচিত ছিল। এরপরে রামগঙ্গা এবং শেষে জিম করবেট রাখা হয় এবং 1973 সালে এখান থেকেই প্রজেক্ট টাইগার শুরু করা হয়। চলো, কোশ্চেন নাম্বার 31। আচ্ছা, আমি একটু স্পিড যাচ্ছি, কারণ বুঝতেই পারছো 75টা কোশ্চেন, তাহলে আমাদের নেক্সট ক্লাসের সময় হয়ে যাবে, তাই না? 75টা কোশ্চেন ভাবতে পারছো, আলোচনা করতে হবে। দেখো, কোন চ্যানেল বা রেখা আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জে পৃথক করেছে? এটা 10 ডিগ্রি চ্যানেল, তাই না? অপশন এ। তো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে আলাদা করেছে, আর 9 ডিগ্রি চ্যানেল যেটা লাক্ষাদ্বীপের মূল অংশ থেকে তোমার মিনিকয় দ্বীপকে পৃথক করেছে। আর পোক প্রণালী, এটা মনে রাখবে, ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে এখানে দেখো 3টে ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এটা ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন থাকে। ঠিক আছে, চলো, মোট ভৌগোলিক আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম? তাহলে আয়তনের দিক থেকে ভারতের স্থান তোমরা সবাই জানো যে 7ম স্থান।
ঠিক আছে, তাও মনে রাখবে যে ভারতের মোট ক্ষেত্রফল 32.8 লক্ষ বর্গ কিলোমিটার, আর যা বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় হচ্ছে 2.4%। আর ভারতের আয়তনে ভারতের যে বড় দেশগুলো কি কি আসবে, প্রথমে রাশিয়া, তারপর কানাডা, তারপর আমেরিকা, তারপর চীন, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, কোথা হলো 2, 2, 4, 5, 6, তারপর হচ্ছে ভারত, তারপর ইন্ডিয়া। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আগে প্রথমে আছে রাশিয়া, তারপর কানাডা, তারপর আমেরিকা, তারপরে চীন, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপর ইন্ডিয়া। বুঝতে পেরেছো? এই জন্য আমরা সেভেন্থ পজিশনে রয়েছি। ওকে, দেখো এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি না, এগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, যার যদি মনে হয় যে সে ইংলিশ পড়বে, ইংলিশ পড়তে পারবে, যার বাংলা পড়ার ইচ্ছা আছে সে বাংলা পড়বে, ঠিক আছে, কিন্তু এক্সট্রা ইনফরমেশন গুলো পড়বে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর্জেন্টিনা হচ্ছে 8 নম্বর, তাই না? 8 নম্বরে কে রয়েছে? আর্জেন্টিনা। এই তো আর্জেন্টিনা। চলো, কোশ্চেন নাম্বার 33। কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমানা ভাগ করেছে? তাহলে এটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গেই হবে। তো ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা 4096 কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গে একাই 2217 কিলোমিটার সীমানা ভাগ করেছে। এটি বিশ্বের বৃহৎ অন্যতম হচ্ছে কি দীর্ঘতম স্থল সীমানা, ঠিক আছে। চলো চলো, প্রত্যয় তুমি তো বিশেষটা দিতে পারতে, তাই না? বিশেষটা তো দিতে পারতে, কমসে কম পিলিটা দিতে পারতে, ভালো হতো, তাই না? পিলিটা দিতে পারতে। চলো, এবার কি বলেছে দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বেরেন দ্বীপ কোন সাগরে অবস্থান করে, তাই না? তাহলে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বেরেন দ্বীপ, এটা রয়েছে কোথায়? আন্দামান সাগরে, ঠিক আছে, আন্দামান সি। দেখো বেরেন দ্বীপ হচ্ছে কি, দেখো বেরেন দ্বীপ হলো দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি আন্দামান সাগরে পোর্ট ব্লেয়ার থেকে 138 কিলোমিটার দূরে অবস্থিত। এর প্রথম যে নথিভুক্ত অগ্নুৎপাত, এটা হচ্ছে কি 1787 সালে ঘটেছিল আর, ঠিক আছে, মনে রাখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সংসদীয় সংস্থার চেয়ারম্যান হন? ঠিক আছে, আমাদের যে ভারতের যে উপরাষ্ট্রপতি, রাজ্যসভা, তাহলে রাজ্যসভা হবে, উত্তরে যাবে কি রাজ্যসভা। তোমার মনে রাখবে যে সংবিধানের 64 এবং 89 নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার হচ্ছে চেয়ারম্যান, আর লোকসভার স্পিকারের মতন তিনি এই সভার হচ্ছে নির্বাচিত সদস্য নন, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 36। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের ভোটাদান বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? তাই না, এটা হচ্ছে কি মনে রাখবে 61 অ্যামেন্ডমেন্ট বা 61তম হচ্ছে সংশোধনী আইন। এটা মনে রাখবে যে 1888 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বে 61তম সংশোধনী পাস করা হয়, যা সংবিধানের 326 নম্বর ধারা সংশোধন করে 1989 সালে মার্চ থেকে কার্যকর করা হয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় অধীনে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? একদম 360 নম্বর ধারা, তাই না? এটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা 360 নম্বর ধারা, মনে রাখবে যে এই 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 অনুযায়ী হচ্ছে কি রাষ্ট্রপতি শাসন। আর ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, যেটা রয়েছে 360 নম্বর ধারা। ভালো করে পড়বে। হ্যাঁ, তাহলে 352তে কি বললাম? 352তে হচ্ছে কি জাতীয় জরুরি অবস্থা, 300 হচ্ছে কি তোমার 56তে রয়েছে রাষ্ট্রপতি শাসন, আর 300 হচ্ছে কি 60 রয়েছে তোমার আর্থিক জরুরিকালীন অবস্থা। মনে রাখবে, ইকোনমিক এমার্জেন্সি এটাকে বলা হয়। মনে থাকবে কি? দেখো এগুলোকে ভালো করে বানিয়ে দেওয়া হয়েছে, পড়বে ভালো করে। হ্যাঁ, চলো, কোশ্চেন নাম্বার 38। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, ইউএসএ, ইউএসএসআর, অস্ট্রেলিয়া। তাহলে কি হবে? উত্তর হবে কি অপশন এ, আয়ারল্যান্ড। মনে রাখবে যে সংবিধানের তোমার হচ্ছে কি পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারায় নির্দেশমূলক নীতি বর্ণিত আছে। এই নীতিগুলি হচ্ছে কি তোমার আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। আয়ারল্যান্ডে এটি স্পেনের সংবিধান থেকে নিয়েছিল, ঠিক আছে। আয়ারল্যান্ডে এটা কোথা থেকে নিয়েছিল? স্পেন থেকে। আর আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে, তাই না? চলো, নেক্সট কোশ্চেন নাম্বার 39। বলছে যে আইনগত অভিভাবক ও রক্ষক হিসাবে কে কাজ করেন? তাই না, আইনগত অভিভাবক বা রক্ষক হিসাবে কাজ করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, তাই না? এটা হচ্ছে কি মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা সুপ্রিম কোর্টের 34 নম্বর ধারা, হাইকোর্টের 226 নম্বর দ্বারা হচ্ছে রিট বা এই যে লেখ বা রিট জারির আবেদন করতে পারে।
এই তোমরা শুনেছো না এসএসসির ক্ষেত্রে এখন রিট পিটিশন বলা হয় না, রিট পিটিশন। তো সেই যে রিট পিটিশন হচ্ছে কি কোনো পাবলিক করতে পারে, যদি মনে করে তারা তোমার হচ্ছে কি তার ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হচ্ছে, তাহলে তারা কিন্তু হচ্ছে কি তোমার করতে পারে। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো কোন সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক মর্যাদা লাভ করে। তাহলে এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে 73তম সংবিধান সংশোধনী। এটা তোমাকে আগেও বলেছি যে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী নবম অংশ এবং একাদশ তফসিল যুক্ত করা হয়। এটা পঞ্চায়েতকে এবং 74তম সংবিধানের মাধ্যমে পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, সাংবিধানিক মর্যাদা। তাহলে 73তম সংবিধানে পঞ্চায়েত রাজ শুরু করা হয়, আর 74তম সংবিধান সংশোধনীতে পৌরসভাকে সাংবিধানিক হচ্ছে মর্যাদা দেওয়া হয়। এবার ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? তাহলে এটা মনে রাখবে যে টোটাল হচ্ছে কি তোমার 12 জনকে মনোনীত করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের 80 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা ক্ষেত্রে 12 জন বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 42। বলছে কোন ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছে? ঠিক না, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংককে জাতীয়, এটা পড়িয়েছে আগে। এটা উত্তরে যাবে 1949। ঠিক আছে, অপশন এ। তাহলে এটা মনে রাখবে, দেখো এই যে RBI ওয়াজ এস্টাবলিশড অন 1st April 1935 আন্ডার দ্য RBI Act 1934 বেসড অন দ্য হিল্টন ইয়ং কমিশন। ঠিক আছে, হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে এটা হচ্ছে কি তোমার করা হয়, এবং ইট ওয়াজ দ্য ন্যাশনালাইজড অন January 1st 1949 অন দ্য স্টেট অনার্ড সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, মনে রাখবে। এবার বলছে ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালীন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করা হয়? এটা মনে রাখবে 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ঠিক আছে, এটা মনে রাখবে গ্রামীণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে 2005 সালে 12ই হচ্ছে কি তোমার এপ্রিল প্রধানমন্ত্রী মনমোহন সিং 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা তোমার হচ্ছে কি তোমার চলাকালীন চালু করা হয়। কোন নিয়ন্ত্রণকারী সংস্থা ভারতের শেয়ার বাজার এবং মূলধন নিয়ন্ত্রণে তোমার মূলধন বাজারের লেনদেন নিয়ন্ত্রণ এবং তদারকি করে? তাই না, তাহলে সেবি, RBI, IRDAI নাকি SIDBI? তাহলে উত্তর মনে রাখবে এটা সেবি মানে তোমরা জানো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরা 1888 এবং গিভিং দ্য সেন্সারি ট্রেজারি পাওয়ার 1992। এবং এরা কি করে না তোমার হচ্ছে কি সমস্ত এদের সদর দপ্তরটা মুম্বাইতে রয়েছে। ঠিক আছে, এরা পরিচালনা করে। কোয়েশ্চন নাম্বার হচ্ছে 45। ভারতের অর্থনৈতিক তোমার হচ্ছে কি পরিকল্পনা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি মূলত কোন দেশ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? তাহলে পঞ্চবার্ষিকী বা অর্থ পরিকল্পনা এটা আমরা সোভিয়েত ইউনিয়ন, তাই না, USSR থেকে আমরা নিয়েছিলাম। তো এটা মনে রাখবে যে সোভিয়েত ইউনিয়ন জোসেফ স্টালিনের অর্থনৈতিক মডেল থেকে ভারতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণা নেওয়া হয়, আর 1951 সালে হেরন ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পরিকল্পনা শুরু হয়। ঠিক আছে, মনে রাখবে 1951 থেকে শুরু। চলো, ভারতের কৃষি ক্ষেত্রে সাধারণত কোন ধরনের বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায়? তাই না, এটা মনে রাখবে ছদ্ম বেকারত্ব। এটা কি জিনিস? ছদ্ম বেকারত্ব তখনই ঘটে যখন প্রয়োজনে অতিরিক্ত লোক কোনো কাজে নিযুক্ত থাকে, ফলে অতিরিক্ত শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়। এটি ভারতের কৃষিতে খুব বেশি দৃশ্যমান। তাই না, দেখবে একটা কাজের জন্য অসংখ্য মানুষ নিযুক্ত থাকে আর কি, তখন তাকে আমরা সিউডো তোমার হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব আমরা বলি। চলো, এবার বলছে আয়তনের দিক থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত রয়েছে? তাহলে এটা নাইট্রোজেন, তোমরা জানো। এটা দেখো এই যে আমি বলে দিয়েছি এখানে, তোমার নাইট্রোজেন থাকবে 78.08%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.04%। ঠিক আছে, মনে রাখবে এগুলো পার্সেন্টেজ। চলো, কোশ্চেন নাম্বার 48। আচ্ছা, বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতির যে কারণে আমাদের সৌরজগতের কোন গ্রহটিকে সাধারণত সবুজ গ্রহ বলা হয়? এটা উত্তর হয়ে যাবে কি ইউরেনাস। তাহলে ইউরেনাসের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। এটি লাল আলো শোষণ করে নীল সবুজ আলো প্রতিফলিত করে, ফলে এটাকে সবুজ দেখায়। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 49। খাদ্যে ভিটামিন সি এর দীর্ঘস্থায়ী অভাবের কারণে মানুষের কোন অভাবজনিত রোগ হয়? তাহলে ভিটামিন সি জন্য হচ্ছে স্কারভি হবে, তোমরা জানো, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তাই না। ভিটামিন সি এর রাসায়নিক নাম এসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে কি তোমার ভিটামিন ডি এর অভাব ঘটলে রিকেট, ভিটামিন এর অভাব ঘটলে রাতকানা, VVI। ঠিক আছে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 50। শব্দ তরঙ্গ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে? তাহলে কঠিন মাধ্যমে, তাই না, কঠিন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি। যদি আমি পরপর দেখাই তাহলে আগে সলিড, তারপরে হচ্ছে কি তোমার লিকুইড, তারপরে হচ্ছে কি হবে গ্যাস, তাই না।
এই যে সিকোয়েন্সটা মনে রাখবে। তো এখানে দেখো বলছে শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ যা যা মাধ্যম ছাড়া চলতে পারে না, কঠিন মাধ্যমে সবচেয়ে ঘনত্ব বেশি হওয়ার কারণে শব্দ দ্রুত চলাচল করতে পারে, আর শূন্য মাধ্যমে এর বেগটা শূন্য হয়ে যায়। যদি মাধ্যম না থাকে তাহলে সেখানে শব্দ যেতে পারবে না। কোশ্চেন নাম্বার হচ্ছে 51, গৃহস্থলী রান্নায় ব্যবহৃত বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো বেশি বেকিং সোডা যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, NaHCO3। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে কি আমরা বললাম বেকিং সোডা, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3, কাপড় কাচার হচ্ছে কি তোমার সোডার বা ওয়াশিং সোডা বলা হয়, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaSA, যেটা খাবার লোক, মনে রাখবে। হ্যাঁ, এটাও ভিভিয়া, এটা এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন দেয়। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 52, কোন কোষীয় অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়? এটা মাইটোকন্ড্রিয়া। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, গোলগি বডিকে ট্রাফিক পুলিশ বলা হয়, আর লাইসোজোমকে হচ্ছে কি সুইসাইডাল বেগ বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এবার বলছে কোন উপাদান বা হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়? এটা আয়োডিন। তোমরা জানো যে আমাদের আয়োডিন লাগে কেন না, থাইরয়েড গ্রন্থির যে থাইরক্সিন হরমোন তৈরির জন্য আয়োডিনের উপাদান লাগে। যদি আয়োডিনের অভাব হয়ে যায় থাইরক্সিন তৈরি হবে না, গলা ফুলে যাবে, ফলে গলগণ্ড বা গোইটার ডিজিজ দেখতে পাবো আমরা। তড়িৎ প্রবাহের এসআই একক কি? এটা মনে রাখবে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো অ্যাম্পিয়ার হচ্ছে কি তোমার এই যে তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, যা অ্যামিটার যন্ত্র দিয়ে পরিমাপ করি আমরা, আর ভোল্ট হলো বিভেদ প্রবাহের একক, ওহম হলো রোধের একক, আর ওয়াট হলো হচ্ছে ক্ষমতার একক। ভালো করে পড়বে, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। আমি আবার রিপিট করে দিচ্ছি, আমরা তড়িৎ পরিবাহের যে এসআই একক নাম হচ্ছে অ্যাম্পিয়ার, এই তড়িৎ প্রবাহ মাপিয়ে আমরা অ্যামিটার যন্ত্র দিয়ে, ভোল্ট হচ্ছে বিভেদ প্রবাহের একক, যেটা ওহম তোমার হচ্ছে কি হলো হচ্ছে রোধের একক, আর ওয়াট হচ্ছে তোমার ক্ষমতার একক, মনে রাখ, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 55, পিঁপড়ের হুলে প্রাকৃতিক উপায়ে কোন অ্যাসিড আমরা দেখতে পাই যা যন্ত্রণাদায়ক জ্বালার অনুভূতি সৃষ্টি করে? এটা ফর্মিক অ্যাসিড। মনে রাখবে যে এই ফর্মিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে কি মিথালোনিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার HCOOH নামে পরিচিত। আর লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। বুঝতে পারলে? দেখো আমি প্রত্যেকটা দেখো ছোট করে লিখে দিয়েছি, ছোট করে লিখে দেওয়া হয়েছে। চলো, কোশ্চেন নাম্বার 54, তোমার হচ্ছে 56, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG সিলিন্ডারের প্রধান উপাদান হিসাবে কোন গ্যাস থাকে? দেখো বিউটেন থাকে এবং প্রোপেন থাকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো বিউটেন প্রোপেন নিয়ে LPG তৈরি হয়, তোমরা মনে রাখবে LPGর মূল উপাদান বিউটেন এবং প্রোপেন। গ্যাস সিলিন্ডার লিক হলে তা বোঝার জন্য তীব্র গন্ধযুক্ত ইথানল মার্কেপটেন দেওয়া হয়, যাতে হচ্ছে কি রাসায়নিক যৌগ হিসাবে মেশানো থাকে, যাতে আমরা বুঝতে পারি যে সেখান থেকে লিকেজ হচ্ছে। কি দেওয়া থাকে তার সাথে? ইথাইল মার্কেপটেন। চলো, কোশ্চেন নাম্বার 57, বলছে মিনামাটা রোগটি কোন ভারী ধাতুর দীর্ঘস্থায়ী বিষক্রিয়ার কারণে সৃষ্ট একটি মারাত্মক স্নায়বিক সিন্ড্রোম? তাহলে মিনামাটা হচ্ছে তোমার পারদ। তো মনে রাখবে 1956 সালে জাপানে মিনামাটা শহরে কারখানার পারদযুক্ত বর্জ্য জল থেকে এই রোগ ছড়ায়। আর ক্যাডমিয়ামের জন্য ইটাই, আর আর্সেনিকের জন্য ব্ল্যাকফুট ডিজিজ, ঠিক আছে, মনে রাখবে। চলো, এবার বলছে 58, দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? ঠিক আছে, তাহলে বর্তমানে শ্রীকান্ত দাস, তাই না? শক্তিকান্ত দাস। তো এটা হচ্ছে তোমার আমাদের 25তম গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর নামে পরিচিত। তিনি পঞ্চদশ অর্থ কমিশনের চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে তো, দাঁড়া দেখে নিচ্ছি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। উত্তরটা হচ্ছে কি অপশন এ হবে, আমি ভুল বলেছি। উত্তরটা হবে হচ্ছে কি তোমার সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। তাহলে উত্তরে যাবে অপশন এ। আচ্ছা, এবারে শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম ছিলেন, আর এর আগে তিনি হচ্ছে কি তোমার পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য এবং ভারতের G20 শেরোপা ছিলেন, ঠিক আছে। যাই হোক, তাহলে এখন হচ্ছে কি সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। ইনি হচ্ছে কারেন্ট হচ্ছে ইনি হচ্ছে 26তম, তাই তো? ইনি হচ্ছে কি তোমার 26তম, আর 25তম ছিলেন হচ্ছে আগে ছিলেন শক্তিকান্ত দাস, ইনি হচ্ছে কি তোমার 25তম। চলো, সঞ্জয় মালহোত্রা হচ্ছে কি RBI বর্তমানে রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট। চলো, এবার হচ্ছে কি দেখো তোমার পেটংটার্ন সিন্তাওয়ারা সম্প্রতি কোন এশীয় দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? দেখো আমি কদিন আগেই তোমাকে পড়ালাম, এই রিসেন্ট পড়ালাম, থাইল্যান্ড, তাই না? উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। পেটংটার্ন তোমার সিনাওয়ালতরা থাইল্যান্ডের ইতিহাসের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি বিখ্যাত রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াতার কন্যা, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 60,
মিয়ানমারের সরকারি জাতীয় মুদ্রার নাম কি? তার নাম হচ্ছে কি তোমার অপশন এ কেট, KYAT। ঠিক আছে, মিয়ানমারের মুদ্রা হচ্ছে কেট, বাংলাদেশের মুদ্রা টাকা, থাইল্যান্ডের হচ্ছে বাট, মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত, মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে কি তোমার নেপিড। চলো নেক্সট, ভারত কোন ঐতিহাসিক বছরে রাষ্ট্রপুঞ্জের আনুষ্ঠানিক সদস্য হয়েছিল? তাহলে মনে রাখবে যে এটা 1945 সালে। ঠিক আছে, তাহলে ভারত রাষ্ট্রপুঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত থেকে ভারতীয় স্বাধীনতার আগেই রাষ্ট্রপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 62, বিখ্যাত গ্রন্থ ডান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড এট লার্জ ইন বার্মা কে লিখেছিলেন? তাহলে এটা হচ্ছে কি অমিতাভ ঘোষ। তাহলে মনে রাখবে অমিতাভ ঘোষ প্রথম ইংরেজি ভাষায় লেখক যিনি মর্যাদাপূর্ণ জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন 54তম, যার বিখ্যাত উপন্যাস হলো হচ্ছে কি দ্য শ্যাডো লাইন্স এবং দ্য তোমার হচ্ছে কি হানরি টাইট। চলো কোশ্চেন নাম্বার 63, ইন্দোনেশিয়ার বর্তমান কার্যনির্বাহী রাষ্ট্রপতি কে? তাহলে এটা মনে রাখবে প্রাবো সুবিয়ান্ত। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই প্রাবো সুবিয়ান্ত 2024 সালের শেষের দিকে জেকো উইডোডোর স্থলাভিষিক্ত হন। ইন্দোনেশিয়ার বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে তার রাজধানী জাকার্তা থেকে বুর্নিও দ্বীপে স্থানান্তরিত করা হচ্ছে। চলো, ভারত সরকারের কর্তৃক JNNURM নগরায়ণ প্রকল্পের পুনর্নির্মাণ নতুন নাম কি রাখা হয়েছে? এটা মনে রাখবে, এটা AMRUT বা অমৃত। ঠিক আছে, অর্থাৎ এটা দেখো তোমার রিস্ট্রাক্টেড, এটা হচ্ছে অটল মিশন ফর দ্য রিভেনশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। তো এটা হচ্ছে কি আমরা মূলত হচ্ছে কি দেখো উদ্দেশ্য হচ্ছে শহর এলাকায় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা এবং পরিকাঠামো আধুনিকরণ করার উপলক্ষে এই মিশনটা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 65, কোন দেশ 2024 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করেছিল? তো এটা মনে রাখবে যে এটা USA এবং ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রাখবে যে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত হচ্ছে কি দ্বিতীয়বার এই শিরোপা জয়লাভ করে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 66, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থান করে? মনে রাখবে হায়দ্রাবাদ। তো এটি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি স্থায়িত্ব শাসন সংস্থা। তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত এই প্রতিষ্ঠানটি গ্রামীণ উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণের প্রধান কেন্দ্র নামে পরিচিত। চলো, মহীশূর রাজ্যের নাম সরকারিভাবে পরিবর্তন করা হয় কর্ণাটক রাখা হয়েছিল কোন সালে? এটা 1973 সালে। মনে রাখবে যে 1956 সালের ভাষার ভিত্তিতে মহীশূর রাজ্য গঠিত হলেও 1973 সালে 1 নভেম্বর এর পরিবর্তন করে সরকারিভাবে কর্ণাটক রাখা হয়। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 68, সিকিম কত সালে সরকারিভাবে ভারতীয় ইউনিয়নের 22তম অঙ্গরাজ্য হয়ে ওঠে? তাহলে এটা মনে রাখবে 1975, তাই না? 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজতন্ত্রের অবস্থান ঘটিয়ে সিকিম সম্পূর্ণভাবে তোমার 22তম অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। চলো কোশ্চেন নাম্বার 69, পশ্চিমবঙ্গ সরকারের স্বয়ংসিদ্ধা প্রকল্পটি কোন কন্যামূলক ক্ষেত্রের সাথে যুক্ত? এটা মনে রাখবে মানব পাচার এবং বাল্য বিবাহ রোধ, অপশন এ। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা পরিচালিত এই স্কিমটি উদ্দেশ্য হলো বিদ্যালয় এবং কলেজে ছাত্রদের মানব পাচার, বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতন এবং স্বনির্ভর করা। ঠিক আছে, তাহলে কি বললাম? স্বয়ংসিদ্ধা, মনে রাখবে। হ্যাঁ, স্বয়ংসিদ্ধা। চলো কোশ্চেন নাম্বার 70, ভারতের নৌবাহিনীতে যুক্ত হওয়া দেশীয় যুদ্ধ বিমান বাহী বাহন INS বিক্রমাদিত্য কোন প্রাক্তন সোভিয়েত জাহাজ থেকে পরিবর্তিত রূপ? এটা মনে রাখবে অ্যাডমিরাল তোমার হচ্ছে কি গোরকভ। ঠিক আছে, তো এটা অপশন এ। তোমরা মনে রাখবে 2004 সালে ভারত রাশিয়ার থেকে অ্যাডমিরাল গোরকভ নামক যুদ্ধ জাহাজটি কেনে। ব্যাপক আধুনিকরণের পর 2013 সালে এটিকে INS বিক্রান্ত নামে নৌবাহিনীতে সামিল করে। চলো কোশ্চেন নাম্বার 71, বলছে যে দেখো যে দেবী অহল্যাবাই হোলকার পুরস্কার মূলত কোন ক্ষেত্রে মহিলাদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে দেওয়া হয়? তাহলে এটা শিল্প, সংস্কৃতি এবং সমাজসেবা, তাই না? তাহলে তোমার মালওয়ার বিখ্যাত মারাঠা রানী অহল্যাবাই হোলকারের নামাঙ্কিত এই জাতীয় পুরস্কারটি সমাজসেবা, শিল্প, নারী ক্ষমতায়নের জন্য দেওয়া হয়। কোশ্চেন নম্বর 72, বিশ্ব রাজনৈতিক ফোরাম এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে বিশ্বব্যাপী কে স্বীকৃত? তাহলে মনে রাখবে ক্লাউস শোয়াব। তো এটা হচ্ছে কি জার্মান অধ্যাপক ক্লাউস শোয়াব 1971 সালে এই সংস্থাটি ইউরোপীয় ম্যানেজমেন্ট ফোরাম নামে প্রতিষ্ঠা করেন এবং
সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম নাম ধারণ করে। চলো কোশ্চেন নাম্বার 73, বিখ্যাত ক্রীড়াবিদ ক্রীড়া শব্দ ব্যাক এলি কোন খেলার সাথে যুক্ত? এটা ব্যাডমিন্টনের সাথে যুক্ত। মনে রাখবে যে ব্যাডমিন্টন খেলার সিঙ্গেলস ও ডাবলসের পিছনের সার্ভিস লাইনের মধ্যবর্তী সংকীর্ণ অংশটাকে ব্যাক এলি বলা হয়। এটা আমরা ব্যাডমিন্টন তালে খেলার সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 74, বলেছে বিখ্যাত জলাভূমি এবং পাখি সংরক্ষণ কেন্দ্র আসান ব্যারেজ ভারতের কোন রাজ্যে অবস্থান করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা উত্তর হবে উত্তরাখণ্ডে। এটি দেরাদুনে আসান এবং যমুনা খালের সংযোগস্থলে অবস্থিত। এই জলাভূমিটি 2020 সালে উত্তরাখণ্ডের প্রথম রামসার সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে। কোশ্চেন নাম্বার 75, ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোন শহরে স্থাপিত হয়েছিল? এটা মনে রাখবে চেন্নাই, তাই না? এবারে মনে রাখবে যে 1688 সালে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি রাজা দ্বিতীয় জেমসের তোমার রাজকীয় সনদের অধীনে তোমার মাদ্রাজের প্রথম পৌর নিগম গঠন হয়। পরে 1726 সালে কলকাতা এবং মুম্বাইতে পৌর নিগম তোমার হচ্ছে তৈরি করা হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা আপাতত হচ্ছে কি আজকে 75টা কোশ্চেন তোমরা দেখতে পেলে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিমিয়াম লেভেলে, মানে এমন নয় যে কোনো কোশ্চেন আমি বসিয়ে দিয়েছি, তা নয়। তাহলে এই 75টা এমসিকিউ তোমরা কিন্তু প্র্যাকটিস করলে সবকটা কোশ্চেন কিন্তু তোমাদের প্রিলি মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা কিন্তু পড়বে, কেমন? তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ